লাঠিগুলো সরিয়ে ফেলেন, কারণ এখানে লাঠি থাকলে একটা শান্তিপূর্ণ সমাবেশে বিঘ্ন ঘটতে পারে। আজকে আত্মরক্ষা করছে, আর একদিন আক্রমণ করলে প্রতিহত করবে। অস্ত্র নিয়ে ঘুরবেন, গুলি করবেন, আর আমরা কি মার খাবো? মার দিলে মার দিব। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ক্ষমতাসীনদের, চলছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। জাতীয় পতাকা নিয়ে বড় বড় বাসে লাঠিতে তারা জাতীয় পতাকার অবমাননা করছে। আমাদের উপর হামলা হলে কি করতে হবে সেটা উদ্ভূত পরিস্থিতি বলে দেবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রশাসনের নজরদারির পরও 3 গুণ যাত্রী নিয়ে করতোয়ার তীর ছেড়ে যায় নৌকা, 30 জনের বাহনে ওঠে শতাধিক, মৃতের সংখ্যা বেড়ে 50, পরিবারে মাতম। সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতা নিয়ে মুখ খুলল চীন, দেশটির আচরণ দুঃখজনক বললেন রাষ্ট্রদূত। অস্থিরতা কমাতে নেপিদোকে বার্তা দেবে বেইজিং। একই অপারেটরের প্রতিটি কল ড্রপের আর্থিক ক্ষতিপূরণ পাবেন গ্রাহক, ফেরত দিতে হবে সর্বনিম্ন 30 সেকেন্ড টক টাইম, মেয়াদ হবে 15 দিন। ভরা মৌসুমেও ইলিশ পাচ্ছে না দেশের মানুষ, দামে আগুন, টনকে টন যাচ্ছে ভারতে। পূজায় রপ্তানি 2500 মেট্রিক টন, স্বাদ পেতে অপেক্ষা 30 সেপ্টেম্বর পর্যন্ত। সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনায় আলোকিত কেন্দ্রীয় শহীদ মিনার, সাবিনাদের 10 লাখ টাকা পুরস্কার দিল সম্মিলিত সাংস্কৃতিক জোট। রাজধানীতে বিএনপির সমাবেশে জাতীয় পতাকা লাগানো বাঁশের লাঠির ছড়াছড়ি। হাজারীবাগে দলটির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে গণমাধ্যম কর্মী সহ আহত হন বেশ কয়েকজন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সমাবেশে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে দমন পীড়নের অভিযোগ তোলেন। শান্তিপূর্ণ সমাবেশে তো লাঠির কোনো প্রয়োজন নাই, তো আমি যেহেতু কিছু লাঠি এখানে দেখতে পেয়েছি, আমি বলেছি লাঠিগুলো সরিয়ে ফেলেন, কারণ এখানে লাঠি থাকলে একটা শান্তিপূর্ণ সমাবেশে বিঘ্ন ঘটতে পারে। উত্তেজনা থামলে হাজারীবাগের বেড়িবাঁধের পাশে মাঠে শুরু হয় বিএনপির জোন ভিত্তিক সমাবেশ। এতে নেতারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে দমনপীড়নের অভিযোগ তোলেন। বলতে চাই না, আমরাও নামবো, আওয়ামী লীগও নামবো, তারপরে দেখা যাবে কি হয়। আরে ভাই, আমরা তো লাঠি নিতে চাই না, ওই লাঠিবাজদেরকে থামান। ওরা যদি লাঠি মারতে আসে তাহলে সেই লাঠি ছিনায়া তাদের মাথায় তো লাঠি মারতেই হবে। কেন বিএনপির কর্মীরা আজকে লাঠি হাতে নিয়ে মিছিল করতে আসে? মারতে মারতে এমন একটা জায়গায় নিয়ে এসে তারা আজকে তাদের আত্মরক্ষার্থে রাখছে, আজকে আত্মরক্ষা করছে, আর একদিন আক্রমণ করলে প্রতিহত করছে। আঘাত এলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে জাতীয় পতাকা নিয়ে দলের কর্মীদের অংশগ্রহণ সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে। পতাকা ধরে রাখার আবশ্যিক উপাদান হিসেবে মিছিল সমাবেশে ঢুকছে লাঠি, কাঠ ও বাঁশ, ব্যবহার হচ্ছে সংঘর্ষে। তবে বিএনপির অভিযোগ, অহেতুক মারমুখী আচরণ করছে পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। 4 সেপ্টেম্বর নয়াপল্টনে যুবদলের সমাবেশ থেকে এভাবেই ধাওয়া করা হয় পুলিশকে। ওই সমাবেশ থেকেই বিএনপির কেন্দ্রীয় নেতারা ঘোষণা দেন পুলিশ বাধা দিলে পাল্টা আক্রমণের। আমাদের ঘরে আগুন দিতে পারে, ওদের ঘরে আগুন দিতে পারবো না, বন্দুকের লাইসেন্স চাই। একই সমাবেশে আরেক কেন্দ্রীয় নেতা চান বন্দুকের লাইসেন্স। বন্দুক দিয়ে বন্দুককে মোকাবেলা করবো, লাইসেন্স দিয়ে বন্দুক দিয়ে নয়। প্রতিটি পুলিশ অফিসারকে জনগণের ভবিষ্যতে যখন নতুন সরকার গঠিত হবে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। পুলিশের এই সাবেক মহাপরিদর্শক বলছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে কখনোই পুলিশ বাধা দেয় না। দেখা যায় যারা বিরোধী দলে যারা আন্দোলন করে তারা পুলিশকে টার্গেট করে, পুলিশকে উস্কানি দেয়। পুলিশকে উস্কানি দেওয়ার তাদের একটা লক্ষ্য হলো
তারা পেশি শক্তি প্রয়োগ করে জনগণের কাছে প্রমাণ করতে চায় তারা অনেক শক্তিশালী। বাস্তবতা বিবেচনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অ্যাকশনে যেতে পারে, তবে সেটিও হতে হবে আইন মেনে, বলছেন এই বিশ্লেষক। পুলিশকে স্তরে স্তর মানে একবারেই শক্তি প্রয়োগের যদি প্রয়োজন হয় তাহলে পরে আপনি এমনভাবে শক্তিটা প্রয়োগ করবেন যেটা আপনার ইন হারমোনি উইথ দি নেসেসিটি। যতটুকু প্রয়োজন আপনি ততটুকু শক্তি প্রয়োগ করবেন এবং সেটা একদম আইনসম্মত। সভা সমাবেশ থেকে পুলিশকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার পাশাপাশি পুলিশকেও আরও সহনশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তো পুলিশের প্রধান দায়িত্ব, কিন্তু সেই দায়িত্বটা করতে গিয়েও কিন্তু সে যা খুশি তাই করতে পারে না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনা স্টুডিওতে আছেন সহকর্মী বুলবুল রেজা, যাচ্ছি তার কাছে। বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। বুলবুল, আপনার প্রতিবেদনটিতেই যেমনটা দেখলাম যে দিন দিন কিন্তু কেমন যেন একটা রাজপথ উত্তপ্ত হয়ে উঠছে এবং বিএনপির যে সমাবেশগুলো হচ্ছে সেই সমাবেশগুলোতে ইদানিং দেখা যাচ্ছে লাঠির এক ধরনের সমাবেশ সেখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে বিএনপির সমাবেশে কি হচ্ছে? জাফর, যে কোনো ব্যক্তির আসলে বা রাজনৈতিক কোনো দলের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হচ্ছে সমাবেশ করা। সেটি আমাদের সংবিধানে সেটির কথা বলা আছে এবং এটি সব দেশেই কিন্তু এক ধরনের গণতান্ত্রিক অধিকার। তবে বলা আছে যে এই ধরনের সভা সমাবেশ হতে হবে শান্তিপূর্ণ এবং অহিংস, অর্থাৎ জনগণের জানমালের যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এবং সেক্ষেত্রে এই সভা সমাবেশগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব থাকে সেটি যেন সুষ্ঠুভাবে করার পর, অর্থাৎ সেটি যদি কোনো ভেন্যুতে হয় সেটির মালিকের পারমিশন লাগবে, যদি রাস্তায় মিছিল হয় সেক্ষেত্রে পুলিশের পারমিশন লাগবে এবং নির্দিষ্ট জায়গা অতিক্রম করার পর কিন্তু সেটি সুন্দরভাবে সমাপ্ত করতে হবে। তবে এক্ষেত্রে আমরা যেটি দেখছি আসলে গত কয়েক মাস, আমরা যদি গত 3 মাসের অবস্থা পর্যবেক্ষণ করি সেক্ষেত্রে আমরা আমাদের রিপোর্টে বলেছি বেশ কয়েকটি জেলায় কিন্তু পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে সমাবেশকে কেন্দ্র করে। আমরা একটু দেখে নিই আসলে বিএনপির সমাবেশগুলোতে কি হচ্ছে, যেটি আপনি জানতে চাচ্ছেন। সেটা বলা হচ্ছে যে বাসে জাতীয় পতাকা টাঙিয়ে সমাবেশে অংশগ্রহণ করছে দলীয় নেতাকর্মীরা। বাস লাঠি থেকে পতাকা খুলে প্রতিপক্ষের উপর চড়াও হচ্ছে, সংঘর্ষে জড়াচ্ছে পুলিশের সঙ্গেও। অর্থাৎ এই যে বিষয়গুলো সেটি কিন্তু আমরা মিরপুর থেকে যদি লক্ষ্য করি, মিরপুরে যে সমাবেশটি ছিল বিএনপির এবং তারপরে যতগুলো সমাবেশ হয়েছে, আজকে যে সমাবেশটি হয়েছে অর্থাৎ যেটি ধানমন্ডিতে হওয়ার কথা ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ এবং বিএনপির দুটি কর্মসূচি থাকার কারণে পুলিশ কিন্তু তাদেরকে অনুমতি দেয়নি, পরবর্তীতে তাদেরকে দেওয়া হয়েছে হাজারীবাগে। আজকেও আমরা কিন্তু সেটি দেখেছি। আপনি যেহেতু মিরপুরের প্রসঙ্গটি আনলেন, যদি একটু জানতে চাই যে মিরপুরে কিন্তু বিএনপি প্রথম দফা সমাবেশ করতে পারে হামলার অভিযোগ উঠেছিল, এরপরেই কি আসলে বিএনপি নেতাদের কোনো নির্দেশনা এসেছে কিনা এই বিষয়ে, এই যে লাঠি নিয়ে মাঠে নামা? শুধু বিএনপির সমাবেশ থেকে নয়, তার আগেও কিন্তু আমরা নয়াপল্টনে যুবদলের একটি সমাবেশ ছিল, সেই সমাবেশেও কিন্তু আমরা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তাদের নানা রকম নির্দেশনা ছিল। পরবর্তীতে অন্য যে সমাবেশগুলো হয়েছে সেখানেও কিন্তু নির্দেশনা ছিল। একটু দেখে নিই আসলে নির্দেশনা বা বক্তব্যে কোন বিষয়গুলো উঠে এসেছিল। তারা বলছেন যে আরও মোটা লাঠি নিয়ে সমাবেশে অংশ নিতে হবে, আঘাত এলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিএনপি লাঠি হাতে নিয়েছে আত্মরক্ষার্থে, বিএনপি যুদ্ধে নেমেছে, সমাবেশে অহেতুক বাধা দিচ্ছে পুলিশ। এই মোটা দাগে আমরা যদি বলি এই বিষয়গুলোই কিন্তু বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে দিক নির্দেশনা কিংবা পরামর্শ যেটি বলি না কেন তাদেরকে দেওয়া হয়েছে এবং তারপর থেকে কিন্তু প্রতিটি সমাবেশেই এটির ব্যবহার আমরা লক্ষ্য করছি। বিএনপির কথার বিপরীতে আওয়ামী লীগ আসলে কি করছে? আওয়ামী লীগ যেটি বলছে যে আসলে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে এর মাধ্যমে এবং আসন্ন যে নির্বাচন সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে নিতে চাই। জাতীয় নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে রাজনীতির মাঠ ততই তেতে উঠছে। মাসখানেক ধরেই রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ বিএনপি। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন বিএনপির আন্দোলন সংগ্রাম রাজপথেই মোকাবেলা করা হবে। সোমবার রাজধানীর কদমতলী থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি সন্ত্রাসের পথেই হাঁটছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বিএনপি সন্ত্রাসের পথে হাঁটছে, তাদের বড় বড় লাঠিতে বড় বড় বাসে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা নিয়ে বড় বড় বাসে লাঠিতে তারা জাতীয় পতাকার অবমাননা করছে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিরোধ করে তুলতে হবে এবং আগামী নির্বাচনে আবার বিজয় অর্জন করে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে
রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আমরা ক্ষমতায় থেকে নৈরাজ্য করব কেন? কারো বাড়ি ঘরে হামলা করব না, আমরা সতর্ক থাকবো, আমরা হামলা করব না। আমাদের উপর হামলা হলে কি করতে হবে সেটা উদ্ভূত পরিস্থিতি বলে দেবে। এদিকে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ মহিজউদ্দিন স্মৃতি সংসদ আয়োজিত সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, দেশের জনগণ বিএনপির সঙ্গে নেই বলেই আগামী জাতীয় নির্বাচনে তারা অংশ নিতে চায় না। দেশের ভিতরে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চান, অরাজনৈতিক অবস্থা সৃষ্টি করতে চান, একটি ভ্যাকুয়াম সৃষ্টি করে, রাজনৈতিক ভ্যাকুয়াম সৃষ্টি করে যে অবস্থা সৃষ্টি করতে চান, তার মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা আজকে অত্যন্ত পরিষ্কার। নেতারা আরো বলেন, বিএনপি সংঘাত করে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা আসার ষড়যন্ত্র করছে। বিভিন্ন রকম ষড়যন্ত্র, ছয় দফার বিরুদ্ধে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম সহকর্মী ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনটি। জাফর, এই প্রতিবেদনটিতে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, দলের সাধারণ সম্পাদক এবং প্রেসিডিয়াম মেম্বার যারা রয়েছেন, তারা কিন্তু এর প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন। অর্থাৎ এই যে গত কয়েকদিন ধরে বিএনপির যে সমাবেশ এবং সেই সমাবেশে যেটি আমরা শুরুতে আলোচনা করছিলাম যে বাস লাঠি ব্যবহার এবং সেই লাঠিতে জাতীয় পতাকা নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তীতে সেই লাঠি ব্যবহার করা হচ্ছে সংঘর্ষের কাজে, যেটি তারা বলছেন। আমরা একটু আওয়ামী লীগের প্রতিক্রিয়াটি দেখে নিতে চাই যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি বলছেন আজকের যে সমাবেশ এবং এর আগের যে সমাবেশগুলো ছিল। বলা হচ্ছে যে সন্ত্রাসের পথে হাঁটছে বিএনপি, জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে, অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। অর্থাৎ আজকে দলের সাধারণ সম্পাদক এবং আরও একজন সভাপতি মণ্ডলীর সদস্য কিন্তু তাদের বক্তব্যের মূল বিষয় যেটি উঠে এসছে সেটি হচ্ছে এই কয়েকটি বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। অর্থাৎ গত কয়েকদিন ধরে বা গত কয়েক মাসে, 2-3 মাসের কথা যদি আমরা বলি, সেই বিষয়গুলো কিন্তু বিএনপি সমাবেশ করছে বা যুবদল সমাবেশ করছে, তার পাল্টা কিন্তু আওয়ামী লীগও তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং মাঠেও কিন্তু আওয়ামী লীগের কর্মীদেরকেও দেখা যাচ্ছে। আচ্ছা, যা হচ্ছে এই বিষয়ে পুলিশ কিংবা বিশ্লেষকরা কি বলছেন, এটা আসলে আমরা আসলে পুলিশের সাবেক একজন মহাপরিদর্শক, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি তার দীর্ঘ পুলিশিং ক্যারিয়ারে তিনি যেমনটি দেখেছেন তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশ্লেষকদের সাথেও কথা বলেছিলাম, আমরা একটু দেখিনি তারা কি বলেছেন। তারা যেটি বলার চেষ্টা করেছে যে পুলিশ যেটি বলছে, বিনা কারণে পুলিশ কখনোই বাধা দেয় না, উস্কানি দিয়ে ইস্যু তৈরির চেষ্টা করে বিরোধীরা। নিয়ম মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের দায়িত্ব, পুলিশকে আরও কৌশলী কিংবা সহনশীল হওয়ার পরামর্শ। অর্থাৎ এই যে শেষের যে বিষয়টি, যে 2টি পয়েন্ট, নিয়ম মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। পুলিশ অবশ্যই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, তবে সেটি ধাপে ধাপে। পুলিশ কোনো সভা সমাবেশে চাইলেই গুলি করতে পারে না, তার আগে আরও কিছু প্রসিডিওর রয়েছে, সেই বিষয়গুলো মেনে আন্তর্জাতিক যে নিয়মকানুন রয়েছে বা বাংলাদেশের প্যানাল কোড থেকে শুরু করে বাংলাদেশের যে ক্রিমিনাল ল রয়েছে, আইনকানুন রয়েছে, সেটির হিসেব করেই কিন্তু পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং আরও কৌশলী এবং কিভাবে সহনশীল হওয়া যায় সেটির কথা বলা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা আসলে রাজনৈতিক দলগুলো এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই সহনশীল হবে এবং রাজনীতি হবে, কিন্তু আমরা সংঘর্ষ চাই না। ধন্যবাদ বুলবুল আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা, জানাচ্ছিলেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সাম্প্রতিক যে সমাবেশগুলো সেই বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়ে বিস্তারিত। এবার পঞ্চগড়ে নৌকাডুবির খবর। করতোয়া নদীর তীরে এখন শুধুই দীর্ঘশ্বাস, স্বজনহারাদের আর্তনাদ আর নিখোঁজদের সন্ধানে দিক বিদিক ছোটাছুটি। প্রশাসনের নজরদারির পরও 3 গুণ যাত্রী নিয়ে করতোয়ার তীর থেকে ছেড়ে যায় দুর্ঘটনা কবলিত নৌকাটি। 30 জনের বাহনে ওঠে শতাধিক। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। আমি জঙ্গলে নদী তারে তারে বেড়াইছি লাইট নিয়ে, আমাদের যদি খালি লাশটা পাওয়া যায়, আমাদের লাশটা। তখনও পূব আকাশে সূর্যটা ঠিকমতো উঁকি দেয়নি, কিন্তু প্রিয়জনের খোঁজে করতোয়া নদীর পাড়ে ছুটে আসেন স্বজনরা। জীবিত না হোক, অন্তত লাশ নিয়ে ঘরে ফিরতে চান তারা। স্থানীয়রা জানান, মারা যাওয়া বা নিখোঁজদের অনেকে সাঁতার জানলেও নিজেদের রক্ষা করতে পারেনি। উল্টে যাওয়া নৌকার নিচে পড়ে বের হতে পারেনি অনেকে। যে সাঁতার জানে আরেকজন সাঁতার জানে না, ও তো ওরে জাপ কাটায় ধরছে, ধরার পরে মনে করেন এও মারা গেছে, ও মারা গেছে। এদিকে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুসহ আরও বেশ কয়েকজনের মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে দিনাজপুরের আত্রাই নদী থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদের প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। এখানে নৌকা ডুবি হয়েছে, সেখানে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেখান থেকে ভাটির দিকে অনুসন্ধান করলে যে মিসিং আছে, মিসিং হয়তো কিছু লোক পাওয়া যেতে পারে বলে আমাদের বিশ্বাস।
স্থানীয়রা জানান, মহালয়ার আয়োজনে যোগ দিতে করতোয়া নদীর আরেক প্রান্তে বদেশ্বর মন্দিরে যেতে আউলিয়াঘাট থেকেই অতিরিক্ত যাত্রী নিয়ে রওনা দেয় নৌকাটি। তাদের চোখের সামনেই 100 জনের বেশি যাত্রী নিয়ে ঘাট ছেড়েছিল 30 ফুটের শ্যালোচালিত নৌকাটি। এর কিছুক্ষণ পর ডুবে যায় সেটি। এ নিয়ে স্থানীয়দের অভিযোগের তীর প্রশাসনের গাফিলতির দিকে। যখন ওইখানে নৌকাটা ছাড়ে তখন প্রশাসনের লোক ওখানে 4-5 জন উপস্থিত। তাদের সামনে কি করে নৌকাটা ছাড়লো, এতগুলো লোক নিয়ে তারা বাধা দিতে পারলো না কেন? এদিকে প্রশাসন বিষয়টির নানা কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এটা নিয়ে মন্তব্য করার সময় এখনো আসে নাই। এটা তদন্ত কমিটি গঠিত হয়েছে, তদন্ত কমিটির সদস্যরা এখানে আছেন, সকলের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তাদের বিষয়টা আমরা তাদের বক্তব্যগুলো নিচ্ছি। প্রতি বছরই ঘাট পারাপারে দুর্ঘটনা এড়াতে প্রশাসন পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়োগ করে, যেখানে মহালয়ার দিন কমপক্ষে 20,000 মানুষ মন্দিরের উদ্দেশ্যে নৌকা যোগে যাতায়াত করে। রতন সরকার, সময় সংবাদ। সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতা নিয়ে মুখ খুলল চীন। দেশটির বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন দেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এদিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সীমান্তে অস্থিরতা কমিয়ে আনতে নেপিদোকে বার্তা দেবে বলে জানিয়েছে বেইজিং। প্রায় অর্ধযুগেও যেখানে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার, সেখানে চলতি মাসের শুরু থেকেই বাংলাদেশ সীমান্তে দেশটির সামরিক তৎপরতায় উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে দেশে বিদেশে সমালোচনা হলেও এখনও নিরাপদ প্রত্যাবাসনের আশায় সমঝোতার নীতিতেই অটল বাংলাদেশ। রাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে, কারো উস্কানিতে পা দিতে চায় না বাংলাদেশ। কূটনৈতিক চর্চার মাধ্যমে বর্তমান পরিস্থিতি অবগত করা হচ্ছে বিশ্বকে। গত 19 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসিয়ানের 7 দেশের প্রতিনিধিকে ডেকে এবং পরদিন 20 সেপ্টেম্বর প্রায় 20টি দেশের রাষ্ট্রদূতকে মিয়ানমারের আচরণ সম্পর্কে অবহিত করে ঢাকা। তবে সেই বৈঠকে অংশ নেয়নি চীন। এর 5 দিনের মাথায় সোমবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি জানান, সীমান্তে মিয়ানমার যা করছে তা দুঃখজনক। His Excellency did mention that very unfortunate incidents, early repatriation of Rohingya people, and also some other international cooperations between the two countries. পরে সচিব জানান, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অস্থিরতা কমিয়ে আনতে নেপিদোকে বার্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং। চীন যেহেতু আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ, আমরা মনে করি তার কাছে এটা বললে এটা চীন যথাস্থানে পৌঁছে দেবে। এখানকার যে সাময়িক পরিস্থিতিটা খুব ভালো না, প্রত্যাবর্তনটা প্রক্রিয়াটা শুরু হয়, এই ব্যাপারে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় মধ্যস্থতা করছিল চীন। সেই ইনিশিয়েটিভের ব্যাপারে তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। একই মোবাইল অপারেটরের প্রতিটি কল ড্রপের ক্ষতিপূরণ পাবেন গ্রাহক। বিটিআরসি বলছে, 1 অক্টোবর থেকে প্রতি কল ড্রপে সর্বনিম্ন 30 সেকেন্ড টক টাইম ফেরত দিতে হবে সেবাদাতাদের। ফেরত দেওয়া টক টাইমের মেয়াদ হবে 15 দিন। এছাড়া বিনামূল্যে প্রতিদিনের কল ড্রপের পরিমাণ জানতে পারবেন গ্রাহক। মুঠোফোনে কথা বলার সময় হঠাৎই সংযোগ বিচ্ছিন্ন, কখনো কখনো শোনা যায় না স্পষ্ট কথা। হুটহাট কল ড্রপে গ্রাহক ভোগান্তি চরমে। সোমবার বিটিআরসি কার্যালয়ে মোবাইল অপারেটরদের পুরো মে মাসের অননেট কল ড্রপের পরিসংখ্যান তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থা, যেখানে গ্রামীণফোন, রবি ও বাংলা লিংকের মোট অননেট কল ড্রপ হয়েছে 7,99,66,332টি। এর মধ্যে প্রথম কল ড্রপ হয়েছে 5,14,46,347টি, যা মোট কল ড্রপের 65%। অথচ বর্তমানে 3 মোবাইল অপারেটর 2 থেকে 7 নম্বর কল ড্রপের বিপরীতে ক্ষতিপূরণ দেয়। একটা কল ড্রপ মানে জনগণ হারাচ্ছে 10 পয়সা একটা পালস। এই অবস্থায় প্রতিটি অননেট কল ড্রপেই ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রেখে মোবাইল অপারেটরদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিটিআরসি, যেখানে সব অপারেটরের গ্রাহকদের জন্য অভিন্ন টোল ফ্রি নম্বর চালু করা হচ্ছে, যেখানে জানা যাবে প্রতিদিনের কল ড্রপের তথ্য। কল ড্রপের ফলে ফেরত প্রাপ্ত টক টাইম ব্যবহারের জন্য 15 দিনের মেয়াদ প্রযোজ্য হবে। আমি বিদেশে চলে গেলাম, আমার 15 দিন চলে গেল, 15 দিন পরে আসলাম, এই কল ড্রপ কিন্তু আপনি আর টক টাইম ফেরত পাবেন না। নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেন বিটিআরসির চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। 12 কোটি মানুষের মধ্যে আমার তাহলে 2% হিসাবে কত মানুষ? 24 লক্ষ মানুষ কিন্তু কল ড্রপের আক্রান্ত হবে। আমরা তো মেনে নেব না। কল ড্রপের জন্য টাকা ফেরত চাই না, আমরা চাই আপনারা সেবা দেন, শতভাগ সেবা দেন। অনুষ্ঠানে জানানো হয়, বিটিআরসির পরিসংখ্যানে তথ্য সরবরাহ করেনি টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
দফায় দফায় সংঘর্ষের পর ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সহসভাপতি সহ 16 জনকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর প্রতিবাদে আমরণ অনশনের ঘোষণা দিলেও পরে তারা তা প্রত্যাহার করে নেয়। গভীর রাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। স্থায়ী বহিষ্কার করা হয় 16 জনকে। এই ঘটনায় সোমবার সকালে সংবাদ সম্মেলন করেন বহিষ্কৃতরা। ভিকটিমকেও বহিষ্কার করা হলো, কিন্তু ভিকটিমকে যারা মারলো তাদের বহিষ্কার করা হলো না। তাহলে বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন ব্যবস্থার মধ্যে দিয়ে চলতেছে? বহিষ্কৃত সহসভাপতি জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, কলেজ সভাপতির নির্যাতনের শিকার হয়ে আইনি প্রতিকার চাইতে গেলে মামলা নেয়নি পুলিশ। এক্ষেত্রে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ইন্ধন রয়েছে বলেও দাবি তার। আজকে যখন আমি আবার গেলাম, যাওয়ার পরে আমি প্রথম শালম ভাইয়ের সাথে কথা বলি, পরে হচ্ছে ওসির সাথে কথা হয় ফোনে, উনি বলছে যে আমাদের মামলা নেওয়া যাবে না। পরে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান বহিষ্কৃতরা। অন্যথায় আমরণ অনশনে যাওয়ার হুমকি দেন তারা। আমরা আমাদের 3 পার্টি অফিসে আমরা আমরণ অনশন করব। পরে তারা যান ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে অনশনে না যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো অবস্থান কর্মসূচি করব না। তবে বহিষ্কৃতদের আনা অভিযোগের বিষয়ে মুখ খুলছে না কেন্দ্রীয় ছাত্রলীগ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও ইলিশ পাচ্ছে না দেশের মানুষ। যাওয়া পাওয়া যাচ্ছে তার দাম চড়া, অথচ পূজা উপলক্ষে টনকে টন মাছ চলে যাচ্ছে ভারতে। এতে ক্ষুব্ধ ক্রেতা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। জেলেদের জালে প্রতিদিন ধরা পড়ছে প্রচুর পরিমাণ ইলিশ, অথচ বাজারে দেখা মিলছে না বড় ইলিশের। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলসির মাধ্যমে ভারতে যাচ্ছে বিপুল পরিমাণ মাছ। এ অবস্থায় দেশের বাজারে কিছু ইলিশ পাওয়া গেলেও সাধারণ মানুষের নাগালের বাইরে দাম। আগে এমন ভরা মৌসুমে 1 কেজি ওজনের একটি ইলিশ 800 টাকায় বিক্রি হলেও বর্তমানে একই মাছের দাম 1000-এর বেশি। আর এতে ক্ষুব্ধ ক্রেতা। বাজার ঘুরে ঘুরে দেখি কোনো ইলিশই নাই, আছে ঝাটকা। আমরা যে খামু মাছও তো বাজার টোটাল নাই। সব মাছ ওই 12 চলে যায় নাকি এলসির মাধ্যমে। মাছ আমরা কেমনে কিনব? আগামী 30 সেপ্টেম্বর বন্ধ হচ্ছে ইলিশের এলসি। এরপর থেকে বাজারে বড় ইলিশের দাম কমে আসবে বলে আশা ব্যবসায়ী ও মৎস্য বিভাগের। আমরা আশা করছি 30 তারিখের পর থেকে যখন রপ্তানি বন্ধ থাকবে তখন আমাদের স্থানীয় বাজারে ছোট বড় ব্যাপকভাবে আমাদের ইলিশের সরবরাহ শুরু হবে এবং আশা করি আমরা একটু কম দামে সাধারণ মানুষ আমরা এই ইলিশ পেতে পারি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 2450 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এর জন্য দেশের 49 প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সময় সংবাদ, পটুয়াখালী। সাফ জয়ী নারী ফুটবলারদের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবর্ধনা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এছাড়া ফুটবলারদের 10 লাখ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। সন্ধ্যায় শহীদ মিনারের বেদিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে দেওয়া হয় সাফ জয়ী 23 ফুটবলারকে। সঙ্গে ছিলেন কোচ ছোটন ও বাফুফের 10 কর্মকর্তা। নারীদের এ সাফল্য বাংলাদেশের ইতিহাসে নতুন এক দিগন্ত বলে মনে করেন দেশের সুধীজনরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুটবলার, বাফুফে কর্মকর্তা ও বিভিন্ন নাট্য ব্যক্তিত্বরা। এর আগে বয়সভিত্তিক বিভিন্ন ট্রফি জয়ের সংবর্ধনা পেলেও শহীদ মিনারে প্রথমবার সংবর্ধনা পেয়ে আপ্লুত সাবিনা সানজিদারা। এছাড়া কাল রাজধানীর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নারী ফুটবলারদের 1 কোটি টাকা পুরস্কার দেবেন সেনাপ্রধান। ওনারা আমাদের আসলে চাইল্ডহুড হিরোজ বলা যায়। সো এটা আসলে অনেক ভালো লাগছে এবং মেয়েরা অনেক এনজয় করছে। অনেক কৃতজ্ঞ, আমরা এক্সপেক্ট করি নাই এরকম কিছু পাবো। মানুষ আসলে কতটা খুশি সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো আগামী দিনগুলোতে নিজেদেরকে আরও ভালো করার অনুপ্রেরণা পাচ্ছে মেয়েরা। এটা হচ্ছে অনেক পজিটিভ একটা দিক। আমার মনে হয় যে মহিলা ফুটবল আরও সামনের দিকে এগিয়ে যাবে মানুষের এমন সাপোর্ট পেলে। শেয়ারবাজার কেলেঙ্কারিতে নাম জড়ানোয় ফ্র্যাঞ্চাইজি পায়নি সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক 80 লাখ এবং সর্বনিম্ন 5 লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। একাদশে কমছে বিদেশি ক্রিকেটারের সংখ্যাও। বিষয়গুলো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। সাকিব কোনো নামে কিন্তু অ্যাপ্লাই করেনি আমাদের কাছে। সাকিব কেন? এখন অনেক জায়গায় আমরা দেখছি যে বলছে মাশরাফি তো না, একটা টিম আসছে, তারা এটা হলো টিম, কিন্তু কোনো যারা বিপিএলে খেলবে সেই কারেন্ট প্লেয়ার কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি ওনার হতে পারে না। সিলেকশন প্রসেসটা শুধু কিন্তু আমাদের উপর থাকে না। 7টা যে ফ্র্যাঞ্চাইজি ওনার দিয়েছি, 7 জনের মধ্যে 6 জনই কিন্তু আমাদের পুরা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
প্রশাসনের নজরদারির পরও 3 গুণ যাত্রী নিয়ে করতোয়ার তীর ছেড়ে যায় নৌকা। 30 জনের বাহনে ওঠে শতাধিক, মৃতের সংখ্যা বেড়ে 50, পরিবারে মাতম। এবং সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতা নিয়ে মুখ খুলল চীন। দেশটির আচরণ দুঃখজনক বললেন রাষ্ট্রদূত। অস্থিরতা কমাতে নেপিদোকে বার্তা দেবে বেইজিং। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।